এরপর যে ভিডিওটা বানাতে চলেছি সেটা হচ্ছে কোষ চক্র এবং সেল সাইকেল সম্পর্কে। কোষ চক্র আমরা জানি একটা জীবের জীবনচক্র আছে, ঠিক সেই রকম একটা কোষেরও একটা চক্র চলে, যেটাকে আমরা কোষ চক্র বলি। এই কোষ চক্রে কী হয় না, একটা নতুন কোষ সৃষ্টি হলো, কোষ বৃদ্ধি পেল, আবার সে বিভাজিত হতে শুরু করলো, আবার নতুন কোষের জন্ম দিল। তো এই যে একটা ক্রমিক ঘটনা, কোষের সৃষ্টি, কোষের বৃদ্ধি, পুনরায় আবার কোষ বিভাজন, আবার নতুন কোষের সৃষ্টি, এই পুরো ঘটনাগুলিকে আমরা কোষচক্র বলি। অর্থাৎ একটা কোষ বিভাজন শেষ এবং অপর একটা কোষ বিভাজন শুরু, এই মধ্যবর্তী স্থানে, এই মধ্যবর্তী সময়ের ব্যবধানে যে সমস্ত ঘটনাবলী চক্রাকারে সংগঠিত হয় তাকে কোষচক্র বা সেল সাইকেল বলে। তাহলে একটি কোষ বিভাজন শেষ, অপর একটি কোষ বিভাজনের শুরু, এই মাঝখানে যে সমস্ত ঘটনাবলী বা পরিবর্তন কোষের মধ্যে সংগঠিত হয়, যে সমস্ত পরিবর্তন কোষের মধ্যে সংগঠিত হয় তাকে কোষচক্র বলে। তাহলে একটি কোষ বিভাজন শেষ, অপর একটি কোষ বিভাজন শুরু, এই সময়ের মধ্যে কোষের মধ্যে যে সমস্ত পরিবর্তনগুলি চক্রাকারে সংগঠিত হয় তাকে কোষচক্র বলা হয়। এরপর আসছি আমরা কোষচক্রের বিভিন্ন দশা। কোষচক্রকে দুটি প্রধান দশায় ভাগ করা হয়। একটা হলো অবিভাজন দশা, যেটাকে বলা হয় ইন্টারফেজ দশা। এই দশাকে প্রস্তুতিকালীন দশাও বলা হয়। যেমন আমি একটা সাধারণ উদাহরণ দিই, যে আমরা যখন পরীক্ষা দিই, তার আগে আমরা কি করি না, দীর্ঘদিন ধরে পরীক্ষাটার জন্য প্রস্তুতি নিই। ঠিক সেই রকম একটা কোষ বিভাজিত হতে যাচ্ছে, সেই বিভাজনের জন্য তার যে সমস্ত উপাদান উপকরণ প্রয়োজন, সেই সমস্ত বিষয়গুলো ঠিকঠাক আছে কি না, ঠিকঠাক তৈরি হয়েছে কি না, সেই বিষয়গুলো এই দশাতে সংগঠিত হয় বা চলতে থাকে, সংশ্লেষ হতে থাকে, তৈরি হতে থাকে। যাই হোক, এই দশায় কোষ বিভাজনের প্রস্তুতি চলতে থাকে। সেই কারণে এই দশাটাকে কোষ বিভাজনের প্রস্তুতিকালীন দশা বলা হয় বা ইন্টারফেজ দশা বলা হয়। এবং কোষটা যেহেতু এই দশায় বিভাজিত হচ্ছে না, সেই কারণে একে অবিভাজন দশা বলা হয়। এটা হচ্ছে প্রথম দশা এবং এটাই হচ্ছে দীর্ঘস্থায়ী দশা। মানুষের যদি টিস্যু কালচারে একটা কোষ বিভাজন হতে সাধারণত 24 ঘন্টা সময় লাগে। টিস্যু কালচার, উদ্ভিদ পালন বিদ্যায় কৃত্রিম মাধ্যমে একটা কোষকে যখন পালন করা হয়, একটা কোষ বিভাজিত হতে 24 ঘন্টা সময় লাগে। তার 23 ঘন্টা অতিবাহিত হয় এই ইন্টারফেজ দশার মধ্যে। মানুষের একটা টিস্যু কালচারে মানুষের দেহকোষের যে চক্র, কোষচক্র, তার সময় লাগে 24 ঘন্টা, তার 23 ঘন্টা ব্যয়িত হয় ইন্টারফেজ দশায়। যাই হোক, পরবর্তী যে দশা রয়েছে কোষচক্রের, সেটা হলো বিভাজন দশা। সেই বিভাজন দশাকে এম ফেজ বা এম দশাও বলা হয়, বা মাইটোটিক ফেজ। তাহলে কোষ চক্র এই দুটো দশাতে বিভক্ত: অবিভাজন দশা বা ইন্টারফেজ দশা বা প্রস্তুতিকালীন দশা, বিভাজন দশা এম ফেজ বা মাইটোটিক ফেজ। এই দশায় বিভাজন হয় না, বিভাজনের জন্য প্রস্তুতি চলতে থাকে, এই দশায় কোষটা বিভাজিত হয়। এই ইন্টারফেজ দশা আবার 3টা উপদশাতে বিভক্ত: G1 দশা বা গ্যাপ 1 দশা বা প্রথম বৃদ্ধি দশা, এস দশা
এবং G2 দশা। অবিভাজন দশা তিনটা উপদশায় বিভক্ত, G1, S, G2। গ্যাপ 1 দশা প্রথম বৃদ্ধি দশা, S দশা এবং G2 দশা বা দ্বিতীয় বৃদ্ধি দশা। বিভাজন দশা বা মাইটোটিক ফেজ এটা আবার দুটো উপদশাতে বিভক্ত। দেখো, একটা কোষের দুটো প্রধান অংশ, একটা হচ্ছে কোষের নিউক্লিয়াস এবং বাকিটা হচ্ছে সাইটোপ্লাজম। নিউক্লিয়াস বাদে বাকি অংশটাকে আমরা সাইটোপ্লাজম বলি। তাহলে একটা কোষের বিভাজন মানে নিউক্লিয়াসেরও বিভাজন এবং সাইটোপ্লাজমেরও বিভাজন। নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস এবং সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। ক্যারিয়ন কথার অর্থ হচ্ছে নিউক্লিয়াস, তাহলে নিউক্লিয়াসের বিভাজন অর্থাৎ ক্যারিওকাইনেসিস, কাইনেসিস মানে বিভাজন বা বিশ্লেষণ, আর সাইটোকাইনেসিস অর্থাৎ সাইটোপ্লাজমের কাইনেসিস বা বিভাজন। অর্থাৎ এম ফেজ দুটো উপদশায় বিভক্ত, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের বিভাজন, ক্যারিওকাইনেসিস মানে আমরা জেনে গেছি নিউক্লিয়াসের বিভাজন, আর সাইটোকাইনেসিস ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস। এই ক্যারিওকাইনেসিস এর আবার চারটা পর্যায়ে সংগঠিত হয়। নিউক্লিয়াসের বিভাজন চারটা দশাতে সংগঠিত হয়, সেগুলোর নাম হলো প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। সাইটোকাইনেসিসে সেরকম কোনো ভাগ নেই। ক্যারিওকাইনেসিস মানে আমরা জানি নিউক্লিয়াসের বিভাজন, সাইটোকাইনেসিস মানে সাইটোপ্লাজমের বিভাজন। তাহলে টোটাল কোষচক্রের আমরা যদি দেখি দুটো ধাপ বা দুটো প্রধান দশা, একটা হচ্ছে ইন্টারফেজ দশা বা অবিভাজন দশা এবং বিভাজন দশা। ইন্টারফেজ দশার তিনটে ভাগ, G1, S, G2। বিভাজন দশার দুটো ভাগ, ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিসের চারটা ভাগ রয়েছে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। তাহলে কোষ চক্রের যদি আমরা পর্যায়ক্রম বলি তাহলে কী দাঁড়াচ্ছে? G1, S, G2, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এরপর সাইটোকাইনেসিস। এটা হচ্ছে পর্যায়ক্রম, G1, S, G2, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এবং সাইটোকাইনেসিস। সি লিখতে পারি। যাই হোক, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এরপর আমরা একটা চক্রাকারে যদি ছবিটা আঁকি কোষ চক্রের, এটা হচ্ছে একটা 24 ঘন্টার কোষচক্রের সাইকেল। এটা হচ্ছে ইন্টারফেজ। G1, G2, G1, S, G2। মানুষের 24 ঘন্টার মধ্যে 10 ঘন্টা টিস্যু কালচারে G1-এ ব্যয়িত হয়, এসে 9 ঘন্টা, G2-তে 4 ঘন্টা, বাকি টোটাল 1 ঘন্টা ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস। যাই হোক,
এগুলো আমরা না মেনশন করলেও চলবে। তাহলে এটা হলো G1 G2 ইন্টারফেজ, এটা হলো এম ফেজ। এই এম ফেজের আমরা দুটো উপদশা জানি, এটা হচ্ছে সাইটোকাইনেসিস, এরপর আমরা যদি ভাগগুলো দেখি, বাকি ক্যারিওকাইনেসিসের প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, এটা হচ্ছে প্রোফেজ পি, মেটাফেজ এম, অ্যানাফেজ, টেলোফেজ, এটা আমরা সাইটোকাইনেসিস। তো এটা হচ্ছে একটা কোষ চক্রের চিত্র, কোষ চক্র। এখন অনেক সময় আমরা একটা G0 বলে চক্রের কথা শুনি। G0 কোষ চক্রের কোনো নির্দিষ্ট অংশ নেই, একটা কোষ যেটা বিভাজিত হচ্ছে সেই বিভাজিত কোষের কোনো অংশ নয়। অনেক সময় কি হয়, এই কোষ বিভাজনের কোনো একটা দশাতে বা উপদশাতে যদি প্রয়োজনীয় বস্তু সংশ্লেষ ঠিকঠাকভাবে না হয়, তখন কোষ নিজেকে কোষচক্র থেকে সরিয়ে নেয় এবং একটা অচক্রাকার দশায় অবস্থান করে। সেই রকম অচক্রাকার দশাটা হচ্ছে G0 দশা। ঠিক আছে, তাহলে যখন কোনো কোষ নিজেকে কোষচক্র থেকে সরিয়ে নেয়, কী কারণে সরাতে পারে? কোষের যে বিভাজনের জন্য প্রয়োজনীয় বস্তু ঠিকঠাক সংশ্লেষিত না ঘটলে বা কোনো ত্রুটিযুক্ত হলে কোষ নিজেকে কোষচক্র থেকে সরিয়ে নেয় এবং একটা অচক্রাকার দশায় অবস্থান করে। এই সময় কোষ নিজের বেঁচে থাকার জন্য বা প্রয়োজনীয় কাজকর্মের জন্য উপযুক্ত বস্তু সংশ্লেষ করতে পারে, কিন্তু কোনো বিভাজনে অংশগ্রহণ করে না। একে G0 দশা বলে। আমাদের পেশি কোষ, আমাদের মস্তিষ্কের কোষ এই G0 দশায় অবস্থান করে, মানে যেগুলো আমাদের বিভাজন ক্ষমতা থাকে না। ঠিক আছে, উদ্ভিদের স্থায়ী কলার কোষ G0 দশায় অবস্থান করে। এই হলো কোষচক্র।